এরপর যখন এই দেশে আসছিলাম আমি দেখেছি তখন কারা কারা আওয়ামী লীগটা নেতৃত্বের সময় কারা কারা করেছেন, কিভাবে করেছেন, কত কষ্ট করে করেছেন এই দেশে বিদেশের মাটিতে, এবং বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং কানাডা এই দুই জায়গায় আমি নিজেই সেটা চাক্ষুষ সাক্ষী। যারা যারা করেছেন তাদের মধ্যে অনেকেই আজকে এখানে দেখছি না, যারা যারা সেদিন দেখিনি তাদের অনেককে আবার দেখছি, কারণ নতুন প্রজন্ম সৃষ্টি হয়েছে। যাই হোক, আমি কয়েকটা কথা বলতে চাই। রাজনীতি করতে এসেছি কেন, আগে এটা ডিসিশন করব। আজকের যে জেনারেশন, আপনি রাজনীতি করতে এসেছেন একটা কারণে, আমাদের যে জেনারেশন আমরা রাজনীতি করতে এসেছিলাম আর একটা কারণে। আমরা রাজনীতি করতে এসেছিলাম, আমি একটা রাজনীতি ঘরের ছেলে, রাজনীতি ঘরের সন্তান, তো এটা নিজাম ভাই একটু হিংস দিয়েছেন। এটা সত্য যে আমার দাদা খান সাহেব ওসমান আলী যে বাড়ি ছিল বাইতুল আমান, সেই বাইতুল আমানে আওয়ামী লীগের প্রতিষ্ঠার স্বপ্ন সেখানে বুনন করা হয়। এবং লাকিলি আমি আল্লাহর কাছে শুকরিয়া করি যে আমি সেই পরিবারের সন্তান, যে পরিবারের দাদায় এবং আমার দাদা এবং আমার বাবা দুজনই আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। এবং আমাদের বাড়িতে এবং বঙ্গবন্ধুর আত্মজীবনী পড়লেই সেটা জানা যায়। ইভেনচুয়ালি আমার যে মামা ছিলেন, যাকে বঙ্গবন্ধু, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বারবার তার বইতে উচ্চারণ করেছেন, যদি রাজনৈতিকভাবে মতপার্থক্য ছিল কিন্তু তারপরেও বঙ্গবন্ধুর কাছে, জাতির পিতার কাছে উনি শ্রদ্ধার পাত্র ছিলেন। যিনি অবিভক্ত ভারত মহাদেশের তখন মুসলিম লীগের জেনারেল সেক্রেটারি ছিলেন আবুল হাসিম সাহেব, তার কথাও বারবার উনি বলেছেন। হ্যাঁ, উনিও আমার মামা হন। একটা রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে তো রাজনীতিতে আসার কথা, এটা অনেকে মনে করে, কিন্তু আমি সেটা মনে করিনি, কারণ আমার বাবার ওই ইচ্ছা ছিল না যে আমি এইভাবে রাজনীতিতে আসি। আমার বাবা ছোট থাকতে একটা কথা বলতেন, যে রাজনীতি করতে হলে ইউ হ্যাভ টু লার্ন, তোমাকে শিখতে হবে, জানতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। আমরা যখন রাজনীতি এসেছি এটা একদম অলৌকিকভাবে আসা। আমি যখন রাজনীতিতে এসেছি তখন ৭৫ সনের 15ই আগস্ট ঘটলো, এবং খুব দুঃখজনক ঘটনা। আমি যেই কথাগুলি আপনারা জানেন না, আমি ঠিক সেইটুকু কথাই শেয়ার করবো আপনাদের সাথে। এবং আমি রাজনৈতিক ঘটনা বক্তৃতা দিব না, আমি জাস্ট আপনাদের কাছে কিছু স্মৃতি চারণ করব। আমি আশা করবো যে আমার সাইডে যারা নেতারা আছেন একটু কম কথা বললে আমার কথাগুলি বলতে একটু সুবিধা হয়। তো সেইখানে আমি প্রথম স্মৃতিটা এইভাবে শুরু করতে চাই। আমি একটা ক্লাস 8-এর ছাত্র। আমি যখন ক্লাস 3-তে পড়ি তখন স্বাধীনতা যুদ্ধ হয়। স্বাধীনতা যুদ্ধের সময় আমি দেখলাম একটা উন্মাদনা, এখানে অনেক মুক্তিযোদ্ধাদের নাম পরিচয় করে দেওয়া হলো। আমি আপনাদের স্যালুট করি, কারণ আপনারা বঙ্গবন্ধুর নেতৃত্বে অস্ত্র ধরেছেন দেখি আজকে আমরা এখানে স্বাধীন বাংলাদেশের নাগরিক হিসেবে আছি। নাহলে হয়তো অনেক পরাধীন দেশ আছে যেগুলি দেশের কোনো স্থায়িত্ব নাই, আজকে মার্কিন যুক্তরাষ্ট্র মতো একটা দেশ আছে দেখে এখানে এসে তারা কিছু করে খেতে পারছে, ইমিগ্রেন্ট হয়েছে। কিন্তু আমরা একটা বলতে পারি যে আমাদের একটা দেশ আছে যেটাতে বাংলাদেশ, আর সেই বাংলাদেশটাকে আজকে জাতির জনকের কন্যা এমন একটা জায়গায় দাঁড়িয়ে নিয়েছেন যে আমরা বলতে পারি বিশ্বের মুখে মাথা উঁচু করে যে আমরা কারো পায়ের উপরে ভর দিয়ে দাঁড়িয়ে নেই, বাংলাদেশ নিজের পায়ের উপরেই ভর দিয়ে দাঁড়িয়ে আছে। সেইখানে আমার মনে আছে যে আমার বাবা মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন। হঠাৎ করে জানি একটা পাগলামি শুরু হলো সবাই। কেমন পাগলামি? আমার মনে আছে তখন নারায়ণগঞ্জে যারা এখানে আমার ছোট ভাই আছে ছাত্রলীগের, আমার বন্ধু বাবুল আছে, তুহিন আছে, আমার আরেক বন্ধু সামনে বসা আছে, আসাদ আছে, জুয়েল আছে। হ্যাঁ, আমি যখন ক্লাস 3-4-এর ছাত্র, তো আমার আব্বা ওই অনুষ্ঠানে চিফ গেস্ট হওয়ার কথা, নারায়ণগঞ্জের বিশাল জনসভা। তো আব্বা কোথায় চলে গেলেন। তো এবং এটা আমার মনে হয় যে এটা 3রা আগস্ট কিংবা 3রা মার্চ কিংবা 4ঠা মার্চ এরকম একটা হবে, 7ই মার্চের ঠিক আগ দিয়ে। আমার চাচারা দেখলাম তখন অলরেডি বন্দুক টন্দুক হাতে নিয়ে ঘোরাঘুরি করছে, এরকম একটা অবস্থা। তখন তো 1 নালা 2 নালা বন্দুকই বন্দুক। তো কেমন একটা ভাবসা। আমার বাবার পরিবর্তে আমাকে নিয়ে যাওয়া হলো কেন বক্তৃতা দিতে। আমার বড় বোন, উনি আমেরিকার সিটিজেন ছিলেন, চলে গেছেন, উনি আমাকে বক্তব্য শিখালেন। তো আমাকে যেটা শিখালেন আমি সেটা বললাম না, যেটা শিখালেন না সেটা বলে দিলাম। আমি 1 লাইনে বক্তৃতা দিলাম, ইয়াহিয়া খান, আমরা তোমার বুলেটকে আমরা ভয় পাই না, প্রয়োজন হলে আমরা রক্ত দিব, দেশ স্বাধীন করব। কি বললাম দেখলাম আমাকে কান্দে করে নিয়ে সবাই দৌড়াই গেল। হ্যাঁ, তখনকার ছাত্রলীগের যারা ছাত্রের নেতা, এখন অনেকেই নাই, আমাকে নিয়ে ওখানে একটা চাইনিজ রেস্টুরেন্ট ছিল, স্যুপ খাওয়ালো। আমি ভাবলাম এবং বুঝলাম যে আমি একটা বিশাল কিছু করে ফেলেছি জীবনে। যাই হোক, অনেকে আদর করলো, চুমা দিল, ক্লাস 4-এর একটা ছেলেকে যেভাবে আদর করে সবাই সেভাবেই করলো।
তো জানি না সেটাই কি রাজনীতিতে প্রথম সরেয়া শিখা কিনা, শরীরে রক্ত হয়তো ছিল। তো এরপরে হয়ে গেল যুদ্ধ শুরু, স্বাধীনতার সংগ্রাম। আমি দেখলাম আব্বাকে দেখলাম না, তারপর থেকে 9 মাস পরে দেখলাম। যাই হোক, স্বাধীনতা যুদ্ধের পরে পাগলের মতো আমি দেখলাম মুক্তিযোদ্ধারা আমার মাকে সালাম করছে আর বলছে ভাবি দোয়া করেন। ইটস ভেরি সারপ্রাইজড। আজকে যারা ছাত্রলীগ করেন, আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, নাম না বললে খেপে যাবেন আপনারা। যুবলীগ করলে নাম না বললে খেপে যায়, এখন এখানেও খেপে ওখানেও খেপে, হ্যাঁ, কিছু মনে করবেন না। তখন এটা দেখিনি, আমি যেটা দেখেছি তখন এটা বলেছে ভাবি দোয়া করবেন। দোয়া তো সেইটাই করে সবাই। দোয়াটা কি ছিল জানেন? দোয়াটা চাচ্ছিল সবাই একটাই, ভাবি দোয়া করবেন যাতে দেশের জন্য জীবন দিতে পারে। আমি একটু অবাক হয়ে তাকাচ্ছিলাম, এরা সবাই দেশের জন্য জীবন দিতে চায় কেন? কেউ কিন্তু বলছে না ভাবি দোয়া করে যাতে যুদ্ধে জয় করে আসতে পারে। বিকজ এমন একটা অসম্ভব যুদ্ধে যাচ্ছে তারা পাক বাহিনীর বিরুদ্ধে, যেখানে ওই লড়াইতে জেতার কোনো সম্ভাবনা নাই। সেই লড়াইতে যিনি নেতৃত্ব দিবেন তিনি স্বাধীনতার ডিক্লেয়ার দিয়ে উনি কাপুরুষের মতো পালিয়ে যান নাই, ওখানে বসেছিলেন। ওকে ঠিক আছে, ফাইন, জীবন দিব, কারণ বঙ্গবন্ধুর দর্শন ছিল যদি ওনাকে হত্যা করা হয় তার এই স্বাধীনতা যুদ্ধ আর থামবে না, এটা চলতেই থাকবে। কারণ বঙ্গবন্ধুর রক্ত সাথে বাঙালি জাতি বেইমানি করবে না। উনি মৃত্যুর জন্য প্রস্তুত হয়েই কিন্তু সেখানে বসছিলেন। এবং আমার বাবাদের কাছে, আমার আব্বার কাছে এটা শেয়ারও করেছিলেন যে তোমরা যাও, অনেকে যে বুঝাতে গেছো যে আপনিও চলেন বসে গেলাম ধমক দিয়ে, যাই হোক আপনারা সব জানেন, অন্য বইতে লেখা আছে। তো সেখানে আমি অবাক হলাম যে মরতে চায় না এরা। সেদিন বুঝতে পারিনি কেন মরতে চায়। তো আমি আমার মাকে জিজ্ঞেস করেছিলাম যে আম্মা, স্বাধীনতা মানে কি অ্যাকচুয়ালি? যখন আমরা দেশ ছেড়ে ইন্ডিয়াতে গেলাম, আমরা ব্যারিস্টার তাজউদ্দিন সাহেবের পরিবার আমরা একসাথে ছিলাম। আমার মা আমাকে একটা উত্তর দিলেন, দেখলেন যে এত বেশি উত্তর দেওয়ার দরকার নেই, বাচ্চা ছেলে, যে একটাই উত্তর দিই, স্বাধীনতা মানে, আমার আম্মা বলেন স্বাধীনতা মানে শেখ মুজিবুর রহমান। হ্যালো, আর শেখ মুজিবুর রহমান মানে স্বাধীনতা। হ্যালো, আচ্ছা। তখন আমার কাছে কমন সেন্স আসলো যে বঙ্গবন্ধুকে, শেখ মুজিবুর রহমান সাহেবকে, জাতির পিতাকে অ্যারেস্ট করছে, উনি ছুটলি হয়তো স্বাধীন হয়ে যাবে দেশটা, এরকম একটা ব্যাপার স্যাপার আমি আমার যেটুকু ছোট মনে ছিল ইয়ে হলো। তো এরপরে তো দেশ স্বাধীন হলো, বঙ্গবন্ধু আসলেন। 75 15ই আগস্ট ঘটলো। এখানে সিদ্দিক ভাই আছেন, নিজাম ভাই আছেন, অনেক নেতারা আছেন, সিনিয়র নেতারা আছেন। আরেকটা ঘটনা হতো, জানি না কেন না কিভাবে এই পরিবারের সাথে অতর্কিতভাবে কোনো কিছু ঘটনা জড়িত হয়ে যায়। আমার মার জীবনের এবং আমার বাবার মৃত্যুর আগ পর্যন্ত একটা কষ্ট ছিল সারা জীবন। দুজনেই আজকে নাই, মাও নেই বাবাও নেই, এদিন মানুষ আমি। দুজনের খুব একটা কষ্ট ছিল, আমার আব্বা এবং আম্মা খুব কষ্ট ছিল। কারণ সেই দিন 14ই আগস্ট রাতে আমার বড় ভাই নাসিম ওসমানের বিয়ে হচ্ছিল। সেই রাতে জাতির পিতার সুযোগ্য পুত্র, দেখেন আজ আমার অবাক লাগে, মাঝে মাঝে চিন্তা করি যে আমরা এত কিছু সুবিধা নিয়েও কিন্তু হয়তো আমাদের সবার সন্তানদেরকে ওইভাবে আমরা ভালো সুন্দর মানুষ করতে পারি না, গর্ব করবো এরকম করতে পারি না। হয়তো অনেকে পারে, অনেকে পারে না। বাট বঙ্গবন্ধু এবং বঙ্গমাতা একটা বৈরী পরিবেশে মানুষ হয়েছেন। কখন জেলে গেছেন, কখন, যেটা গল্পের মধ্যে আছে যে শেখ কামাল ভাই বলছেন যে হাসো আপা, তোমার আব্বাকে কি আমি আপু বলে রাখতে পারি? সো দিস ইজ এটা ছিল ওনাদের লাইফ স্টাইল, তাই না? কোনো সময় পলাতক, কোনো সময় জেলে, সারা জীবন তো জেলে জুলুমি কাটিয়েছেন। সেইখানে আমি শেখ কামাল ভাইকে দেখেছি, আমি যেভাবে দেখেছি সেভাবেই বলছি, কারণ ওনার কোলে বসার বহুবার সুযোগ হয়েছে। মানে ছোটবেলায় চামচা থাকে না কিছু, আমি ছিলাম এরকম, মানে ওনার চামচা প্রকৃতির মানুষ একটা আর কি, হ্যাঁ, এই কোলে উঠে বসা একটু। উনি খেলাধুলা মানুষ ছিলেন, নারায়ণগঞ্জে আবানি ক্লাবে দিতেন, আমি ওনার যে পাশে বসতাম, উনি আমাকে একটু আদর করতেন। আমি সেই চেহারাটাকে চিনি, কত বিকৃত ইতিহাস এদেশে, খেলা পাগল একটা মানুষ। সেই মানুষটা আমার বড় ভাইয়ের বিয়ের রাতে ওই অনুষ্ঠানে ছিলেন এবং এত হাসি খুশি, এত আনন্দ করতে, অন্য মানুষ হয়তো তাকে দেখেছে, আমি দেখিনি তাকে। একটা পর্যায়ে পুরো ঢাকা ইউনিভার্সিটির টিমটা ছিল সেখানে, তার পরদিন বঙ্গবন্ধুর ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কথা। তো কামাল ভাই বললেন চল নাসিম, আমরা আজকে সব নারায়ণগঞ্জ যাই। ভাইয়া বললো খুব ভালো হয়। সবাই বললো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, নারায়ণগঞ্জ যাবো। সংখ্যায় কম না, প্রায় 500-700। তো যদি সেদিন ওনারা সব না, এটাই আমার আব্বা এবং আম্মার আফসোস ছিল, সেদিন যদি কামাল ভাই সহ
এই 400-500 লোক যদি নারায়ণগঞ্জ যেতেন, তাহলে ইতিহাস হয়তো দুইভাবে লেখা হতো। হয় সেদিন ওরা বঙ্গবন্ধুকে কিল করার সাহস পেত না, কারণ ওদের কাছে অত শক্তি ছিল না। অত শক্তি রুখে দিলেই হতো, কিন্তু কেউ রুখে দেয়নি। আমরা একদম বড় বড় কথা বলি, বিশ্ববিদ্যালয় থেকে 10টা ছেলে বের হয়নি কিন্তু সেদিন। অ্যান্ড দ্যাট ইজ ট্রু, এটাই হিস্ট্রি, আপনার মানতে হবে। নিজেকে লুকালে হবে না, নিজেকে হরিণের মতো চালাক ভাবলে হবে না যে আমার মাথাটা আমি জঙ্গলে ঢুকাই দিলাম, হ্যাঁ আমাকে কেউ দেখলো না, কিন্তু বাঘ কিন্তু পিছন থেকে থাবা দিবি। অ্যান্ড দ্যাট ইজ ট্রু। সেই দিন হঠাৎ করে কামাল ভাই বললেন যে না 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 আমাদের যাওয়া উচিত হবে না। তারপর দিন ঢাকা ক্লাবে আমার বড় ভাইয়ের বৌভাত ছিল, বললেন যে আমরা যদি যাই নাসিমের বাসর রাতটা নষ্ট হয়ে যাবে। নাসিম এক কাজ কর, কালকে বৌভাত, তুই এক কাজ করিস, আমরা সবাই চলে আসবো একসাথে, বাবাও আসবে, মানে বঙ্গবন্ধুর কথা বললেন, আমরা একসাথে সবাই যাবো। সেই আশা আর হলো না, সেই যাওয়াও আর হলো না। সেই রাত্রেই পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির মহানায়ক, যিনি আপনার আমার পরিচয় দিয়েছেন, দেশ দেন নেই পরিচয় দিয়েছেন, সেই বঙ্গবন্ধুকে, বঙ্গমাতাকে, তার পুরো পরিবারকে, তার বংশকে, দুজন বেঁচে গেছেন, ছিলেন না দেখে, বাচ্চা ছেলেটাকে শুনতাম, ভাইকে, পরিবারের অন্যান্য সদস্যকে, আমরা বাঙালি জাতি, আমরা তাদের হত্যা করেছি। আমরা কিন্তু ওই জাতির লোক। সেই দিন আমি তখন ক্লাস 8-এ পড়ি। সেই রাত্রেই আমি দেখেছি আমার বড় ভাইকে, আমার মনে হয় হি ওয়াজ দ্য ফার্স্ট, যে আমার ভাই, আমার ভাবি, মানে আমার মার যত গয়না ছিল, আমার মা দেখলাম একটা লুঙ্গি আনলেন, লুঙ্গির মধ্যে গয়নাগুলি দিলেন, আমার ভাবির যে অনুষ্ঠানে টিপ পেয়েছিলেন সেগুলি দেওয়া হলো, বললেন চলে যাবো, টেক রিভেঞ্জ। বাবাকে দেখলাম পাগলের মতো দৌড়াদৌড়ি করছেন, হ্যাঁ, কিন্তু কোনো কিছু পাচ্ছেন না, করতে পারছেন না। আমি ছোট মানুষ, কিছু বুঝতে পারছিলাম না। যাই হোক, আব্বাও সরে গেলেন, কিছু লোককে সংগঠিত করার চেষ্টা করলেন, তখন ভাইয়াও চলে গেল। 15 আগস্ট, 16 আগস্ট, 17 আগস্ট রাতেবেলা একটা ফোন আসলো। যেই লোকটা ফোন করলো, বাঙালি জাতির সর্বকালের সর্বনিকৃষ্ট ব্যক্তি, সে খন্দকার মোস্তাক আহমেদ। ফোনটা আমি ধরলাম, তখন আব্বা মা তো বাসায় ঢুকেছেন, কিছু টাকা নিয়ে বেরিয়ে চলে যাবে, মানে ওনারা অলরেডি প্রিপারেশন নিয়েছেন। ঠিক সেই সময় ফোনটা আসলো। ফোনটা আসার পরে আমার আব্বাকে চাওয়া হলো, আমরা তো পলিটিক্যাল ছেলে, ঘরের ছেলে, আমরা তো জানি কি বলতে হয়। বললাম আব্বা তো নাই, বললো তোর মাকে দেব। আম্মাকে দিলাম। আমার মাকে উনি বললেন আমার আব্বার কথা, কারণ সে আমার দাদুর টাকায় মানুষ হয়েছে, আমার দাদার টাকায় সে চলত। অরিজিনাল বাড়ি আমাদের কুমিল্লা, আমি যাইনি যদিও, হ্যাঁ, খুব এক যুদ্ধের সময় গেছিলাম। তো বললেন যে আব্বার কথা বললেন যে ওকে পাঠাও, ওরে মন্ত্রী বানাও। আমার মার উত্তরটা আমার মনে আছে, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমার মা সেদিন উত্তর দিয়েছিলেন যে আমার স্বামী যদি আপনার মন্ত্রিসভায় যায়, তাহলে প্রথম চেষ্টা করবো আমার স্বামীকে হত্যা করতে, আর যদি না পারি আমি নিজে আত্মহত্যা করবো। তখন বললেন, খন্দকার মোস্তাক বললো এবার থেকে, তাহলে ওকে বাঁচাতে পারলাম না, ওকে বঙ্গবন্ধুকে মেরে ফেলেছেন, আর ওকে বাঁচায় নামতে। আমি তখন বুঝলাম যে কিছু করা দরকার। আব্বাকে সেই রাতে অ্যারেস্ট করলাম। যেই রুমে 4 জাতীয় থেকে মারা হলো, সেই পাশের রুমে আমার বাবা ছিলেন, নজরুল চাচা, আমার বাবা এক রুমে ছিলেন। অজু করতে দেয়নি, বিশ্বাস করবেন, আমার বাবা নিজে চাক্ষুষ সাক্ষী। ওরা অজু টাকা পর্যন্ত করতে দেয়নি। আগামীতেও, হ্যাঁ, ওরা কিন্তু সুযোগ পেলে এর চেয়ে কঠিন কিছু করবে, এবং ওরা চেষ্টা কিন্তু কম করেনি আমার নেতৃত্ব করে। 1-2 অ্যাটেম্প নেয়নি, প্রতিদিন প্রতিক্ষণ অ্যাটেম্পে আছে, সুযোগ পেলেই করবে। আল্লাহ তাকে সহায় করছে। এখন তো আমরা যদি মনে করি আমরা তাকে সেভ করেছি, না, আমরা সেভ করিনি, তার উপরে আল্লাহর রহমত। আমি সেই প্রসঙ্গে পরে আসতেছি। পোস্টার লাগাতে গেলাম সেপ্টেম্বর মাসে, যে বঙ্গবন্ধু হত্যা বিচার চাই। আমরা কি এই আশা করে এসেছিলাম যে, আমরা এটাও জানতাম না যে বঙ্গবন্ধুর মেয়ে, যিনি এখন আমাদেরকে, আমার মনে হয়, আত্মসম্মান ফিরিয়ে দিয়েছেন, যিনি আমাদের মীর জাফরের রক্ত থেকে রক্ষা করেছেন। আমি জাতীয় জনকের কন্যা শেখ হাসিনার কাছে এই কারণে কৃতজ্ঞ না, যিনি বাংলাদেশকে সুন্দরভাবে পরিচালিত করছেন। আমি ওনার কাছে এই কারণে কৃতজ্ঞ, উনি আমাদেরকে একটা অকৃতজ্ঞ জাতির হাত থেকে রক্ষা করেছেন। এই দুটি বোন হাতে লেখা পোস্টার লিখলাম, বঙ্গবন্ধু হত্যার বিচার চাই।
ছয়জন বন্ধু গেছিলাম সাইকেল নিয়ে বারাঘাটের স্কুলে, পিঠের মধ্যে সাইকেল পিটিয়ে ভাঙা হলো। বুঝলাম যে এই পথটা মসৃণ পথ না, কঠিন পথ। এই যে শুরু করলাম, আর শেষ হয় না পথটা, আর শেষ হয় না। চলতে আসি, মনে হয় যে এবার শেষ করে দিব, এবার শেষ করে দিব, এবার শেষ করে দিব। এমপি মন্ত্রী এটা হওয়ার স্বপ্ন নিয়ে রাজনীতি করতে আসেনি, এখনো এটার ব্যাপারে খুব একটা ইন্টারেস্টেড না। আপনি দেখছেন আমি টেলিভিশনে বলছিও বোধ হয়, অনেকটা চ্যানেল বলছে রিটায়ারমেন্টের লাইফ চলে এসছে, বিকজ নতুন জেনারেশন কিছু করবে। সো আমি রাজনীতিটাকে 2001-এর আগ পর্যন্ত একভাবে দেখি, মিথ্যা কথা বলবো না। তখন রাজনীতি করতে গিয়ে হাততালি দেন না, ভালো লাগতো। শামীম ভাইয়ের আগমন, শুভেচ্ছা স্বাগতম শুনে মনে হতো সিনেমাটা চড়া হয়তো, এখন ভালো লাগে না। সরি, কিছু মনে করবেন না, কারণ এখন ভালো লাগে না কেন, ইট ইজ নট পলিটিক্স। আমি এই পলিটিক্সটাকে আগে ভাবতাম 2001-এর আগে, হাজার লোকের সমাবেশ, লক্ষ লোকের তালি, ওইটাই বোধহয় রাজনীতি। না, ওটা রাজনীতি না। রাজনীতি কি আমি শিখেছি, আমার মাও নাই বাবা নাই, কিন্তু মা বাবার পরে যদি কেউ থেকে থাকে সেটা আমার কাছে হচ্ছে আমার নেত্রী, আমার শেখ হাসিনা, যাকে আমি মায়ের আগে করেছি। আমার মতো জ্বালাতন আওয়ামী লীগের খুব কম মানুষ তাকে করেছে। হ্যাঁ, অনেক বেশি জ্বালাতন করে, কিছু মায়ের বেয়ারা সন্তান থাকে না, ওই ধরনের একটা সন্তান। আপনার কেউ মাননীয় প্রধানমন্ত্রী বলে, সভানেত্রী বলে, আমাদের কাছে উনি আপা, আমাদের কাছে উনি মা। হ্যাঁ, এবং মাতৃশ্রেয় পেয়েছি তার কাছে। আর ইভেন্টুয়ালি আমি মনে করি তার ছেলে, আমরা একসাথে ছিলাম 2001-এর পরে, নিজাম ভাই জানেন, বেচারি সজীব জয় একদিন কষ্ট করে আমাদের বলেছিল, শাহিন ভাই কবে বড় হয়ে গেলাম টের পেলাম না, মায়ের বুকে গরম পাইনি শাহিন ভাই। আমি দেখেছিলাম সেদিন তার চোখ দিয়ে পানি পড়ছে, যে মায়ের বুকের আদরটা পাইনি, কখন যে বড় হয়ে গেলাম শাহিন ভাই টেরই পেলাম না। এই কথাটার মধ্যে কিন্তু অনেক ব্যথা, অনেক বেদনা, অনেক কষ্ট। তো আমি রাজনীতিটা আমি একটু আসি এইভাবে, আজকে আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করছি। কেন? গর্বের সাথে বলছি, বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে। যদি শেখ হাসিনা না থাকতেন বঙ্গবন্ধু হত্যার বিচার হতো? আই ডোন্ট থিংক সো। আজকে বলা হচ্ছে বীর মুক্তিযুদ্ধ অমুক, আমরা দাঁড়িয়ে সালাম দিচ্ছি, হাততালি দিচ্ছি। যদি শেখ হাসিনা না থাকতেন হয়তো এরকম মতো হতে পারতো, রাষ্ট্র ভাঙার দায়ে এই বীর মুক্তিযোদ্ধাদের বিচার হতো রাষ্ট্রদ্রোহী হিসাবে, এবং সেদিকে যাচ্ছিল কিন্তু দেশটা। সো আমি আল্লাহর কাছে আমি গ্রেটফুল টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ গাফুর রহিম, বঙ্গবন্ধুকে নিয়ে গেছেন, তার পুরো পরিবারকে নিয়ে গেছেন, এই বাঙালি জাতিটাকে রাস্তা দেখানোর জন্য। দয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তার দুটা সুযোগ্য কন্যা আমাদের জন্য রেখে দিয়েছিলেন, যাদেরকে আমরা অক্লান্ত পরিশ্রম করিয়ে আমাদের পথ চলার, আমাদের ভবিষ্যৎ বংশধরদের জন্য একটা সুন্দর রাস্তা করে তুলছি। এই জন্য আমি আল্লাহর কাছে কৃতজ্ঞ, আমি আমার নেত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞ, যিনি আমাদের নেতৃত্ব দিচ্ছেন, এবং দোয়া চাচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হায়াতে তৈয়বা দান করেন। দেখেন, আমি কেন বলছি আমার রাজনীতি কনসেপ্টটা পরিবর্তন হয়ে গেছে। আমি কিন্তু খুব জ্ঞানী লোক না, আপনাদের মতো তো লেখাপড়া লাগলো, এখানে ডক্টর সব বসে আছে, হ্যাঁ অনেক, আমি এত দেখা যায়, আমি না মাটির গন্ধ শুনে টের পাই যে মাটি কি বলে। আমি 2001-এ বলেছিলাম যে ওই প্রসঙ্গ আমি চাও না। আমি 2001-এ একটা মিটিং, জনসভা 2500, নারায়ণগঞ্জের জেলা থানার নাম আছে 2500, প্রচন্ড গরম ভাই, গরম মানে কি আগুনের মতো গরম সেদিন পড়ছে বাংলাদেশে। বাংলাদেশের গরম তো কেমন ঘাম হয় এটা জানেন আপনারা। দুপুরে 1টার সময় জনসভা, 1টার সময় জনসভা। সেই জনসভায় প্রধান অতিথি ছিলেন আমাদের প্রাণ, আমাদের প্রাণের স্পন্দন, জাতির পিতা কন্যা শেখ হাসিনা। সেখানে নেত্রী গেলেন, আপা আমি মিটিং কন্ডাক্ট করছিলাম, উনি বক্তব্য দিলেন। আমি দেখছি যে ওনার, আমার কাছে কেন মনে হচ্ছিল যে শি ইজ নট ওকে। হ্যাঁ, মানে একটু দুর্বলতা দেখাতে চলছে চেহারা। মিটিং শেষ, আমি সংক্ষিপ্তভাবে বলছি, মিটিং শেষ, উনি চলে গেলেন। এর মধ্যে কিন্তু গোপালগঞ্জে একটা হত্যার প্ল্যান করা হয়েছিল, একটা বহু কথা হয়েছিল। তারা ঠিক কিছুদিন আগে যে গোপালগঞ্জে বিশাল বড় যে বমটা ধরা পড়লো সেখানে, স্বাভাবিকভাবে যারা আমার নিরাপত্তার দায়িত্ব, অধিকতর নিরাপত্তা দিচ্ছিলেন, তা আপাকে নেত্রীকে বিদায় দিলাম, প্রধানমন্ত্রী আপা চলে গেলেন, হেলিকপ্টার দিয়ে এসেছিলেন, ওখান থেকে আমি কুমিল্লা চান্দিনা জনসভা করতে। এই জায়গাটা একটু পয়েন্টটা ভালো করে শুনবেন, সিনিয়ররা না জুনিয়ররা, যারা আমার বয়সে ছোট, তাদের উদ্দেশ্যে বলতে চাই, দিস ইজ দ্য কনসেপ্ট অফ দ্য পলিটিক্স। যদি আমরা শেখ হাসিনাকে ভালোবাসি,
তিনি আওয়ামী লীগ করতে চান, ছাত্রলীগ করতে চান, কিংবা দেশকে ভালোবাসতে চান। আমি একটু পরে দেখলাম আর্মি গাড়ি আসলো, SSF এর গাড়ি আসলো, এসে বললো, আমাকে বললো, স্যার আপনাকে মাননীয় প্রধানমন্ত্রী ডাকছেন। আমি মানে গাড়িতে যেতে 10 মিনিট লাগে, যেখানে হেলিকপ্টার আছে 5 মিনিট লাগে। আমি বললাম আমাকে ডাকছেন? বলে হ্যাঁ। আমি আমার লাভ দিয়ে গাড়িতে উঠলাম, গাড়ি উঠে গেলাম। যাওয়ার পরে তখন তো এখন থেকে 20 বছর কম ছিল। হ্যাঁ 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 21 বছর কম ছিল, একটু তরুণ ছিলাম। গেলাম তো দেখলাম যে আপা দাঁড়িয়ে আছে, বললো আমার সাথে যাবি একটু? আমি কোথায় আপা? বললাম আমি কুমিল্লা যাবো মিটিং করতে, আমার শরীরটা ভালো লাগতেছে না, তুই যাইস, তুই কিছু নতুন, তুই কিছু বক্তব্য দিস, হ্যাঁ তো ওইটুকু সময় আমি একটু রেস্ট নিই। আমার না ওনার চেহারা দেখে দেখে মায়া লাগে। আমি বুঝলাম যদি খানো নেই কথা সকালে কিছু। আমি যে কিন্তু আমার ঘৃণা লাগছিল নিজের কাছে নিজেকে, এত ঘাম যে ওনার সামনে যেতেও আমার ঘৃণা লাগছে যে আমি শরীর পাঞ্জাবি ভেজা। আচ্ছা আপা আমার অবস্থা দেখছেন, আমি তাহলে গাড়ি দিয়ে আসি, বলে কিচ্ছু হবে না, চল। এইবার যে ঘটনাটা ঘটলো, আমার পলিটিক্যাল লাইফ, আমার থিওরিটিক্যাল, কেউ এই পড়ে, লেনিন পড়ে, মার্কস পড়ে, অমুক পড়ে, আমার কোনো কিছু পড়া লাগে নাই। আমি সেদিন ওইটুকু ঘটনায় আমার জীবনের রাজনীতি ঠিক করে নিয়েছি যে হোয়াট ইজ পলিটিক্স, আর রাজনীতিবিদ কি হওয়া উচিত এবং রাজনীতি কি হওয়া উচিত। একটা মানুষের, একটা মহিলার, আমরা ওনার বাবা মা সবাইকে মেরে ফেলেছি। ওয়াও, কত বড় জাতি আমরা, হ্যাঁ, বাপ মা ভাই, ছোট্ট ভাই রাসেলকে বুকের মধ্যে বেলমেট দিয়ে চার্জ করে আমরা মারছি। বাহ, কত প্রাউড আমরা, গর্বিত জাতি আমরা। যে লোক আমাদের স্বাধীন করে দিয়েছে তার 14 গোষ্ঠী মেরে ফেলেছি, বাড়ির এই দুজনকে তাকেও মারার চেষ্টা করেছি পারবো। আমাদের তো অহংকার করা উচিত। আর ওনাদের দায়িত্ব হলো আমাদের ভালোবাসা, তাই না? এত কৃতজ্ঞ থাকা উচিত ওনাদের, দেশ স্বাধীন করে দিয়েছে, সবকিছু ওনারা করে দিয়েছে। এই পরিবারটা, এই বঙ্গবন্ধুর পরিবার। এমন সময় দেখলাম হেলিকপ্টারের সামনে, এই ধরেন 50 ফিট ধরে কিছু মহিলা দাঁড়ানো, 60-70 জন মহিলা, ব্লাউজ নাই। আমাদের দেশে গ্রামের মহিলা যেমন থাকে, এখন তো সবাই গ্রামে ভালো কাপড় পরে, তখন এত কাপড় ছিল না। গ্রামের মহিলা, বৃদ্ধ মহিলা, বিশ্বাস করেন, একদম বিশ্বাস করেন, বৃদ্ধ মহিলা, ছেঁড়া শাড়ি টাড়ি পরা, বৃদ্ধ লোক দাঁড়ায় আছে, আর কিছু ছোট ছোট বাচ্চা। তো দূরের থেকে হাত দেখাচ্ছে। তো উনি আপা স্টেপ দিয়েছেন হেলিকপ্টারের সিটে, আবার ব্যাক করলেন, ব্যাক করে মাননীয় প্রধানমন্ত্রীর দিকে হাঁটা শুরু করলেন। তখন মিলিটারি, পুলিশ অ্যান্ড আদার্স ওরা এসে এভাবে ওনার সামনে হাত দেখাচ্ছে, স্যার 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 প্লিজ আর যাবেন না, স্যার 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 স্যার। মানে ওদের দায়িত্ব ওরা ঠিকই করছে, পালন করছে, তখন ঘটনা ঘটতে পারে একটা। উনি ওনার থেকে তাকিয়ে ধমক দিলেন, দিয়ে বলেন সরো, ওরা আমাকে মারবে না। কারা মারবে জানে? সরো। স্বামী মায়, আলহামদুলিল্লাহ, এই স্বামী মায়েরটা আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা। আমি সাক্ষী, আল্লাহ সাক্ষী। উনি গেলেন, সামনে গেলেন, আমি দেখলাম ঘটনাটা। ওই মহিলাগুলি ওনাকে এভাবে বুকে জড়ায় ধরল, বুকে জড়ায় ধরলো। উনি মাথাটা ওই মহিলাদের বুকের মধ্যে দিয়ে দিলেন। ওরা ওনাকে আদর করতেছে, উনি আদরটাকে নিলেন। বৃদ্ধ লোকগুলি ওনার মাথায় হাত দিচ্ছে। আমি দেখছি যে জাতির জনকের কন্যা, জাতির পিতার কন্যা শেখ হাসিনা চোখ বন্ধ করে ওই দোয়াটা এবং আদরটা নিচ্ছেন। 5 মিনিটের একটা ঘটনা, 5 মিনিটস। উনি টার্ন করলেন, বাচ্চাগুলি পিছন থেকে ল্যাংটা, কাপড় চোপড় কিছু নাই, ওরা তো জানেন এটা কে, এটা প্রধানমন্ত্রী নাকি, হাসিনা হাসিনা বলে ডাকতেছে। উনি ঘুরের দিকে তাকায় আবার একটু হাসলেন, হেসে উনি হেলিকপ্টারে উঠে বসলেন। হেলিকপ্টারের সামনাসামনি সিট, আমি ওনার সামনে বসলাম। দেখলাম উপর থেকে, টু বি অনেস্টলি ওটি আমার প্রথম হেলিকপ্টারে উঠলাম, এর আগে আমি হেলিকপ্টারে উঠিনি। হ্যাঁ, তো উঠলাম, উঠে আমি একটু দেখার চেষ্টা করলাম হেলিকপ্টার উঠে গেছে উপর দিকে, তো নিচের দিকে তাকায় দেখতেছি। আমি নিচের দিকে তাকাই দেখতে যেয়ে দেখলাম, নিজাম ভাই, বিশ্বাস করেন সিদ্দিক ভাই, অন্য দৃশ্য দেখলাম। আমি দেখলাম অঝোর ধারায় ওনার চোখ দিয়ে পানি পড়ছে, অঝোর ধারায়, নন স্টপ। আমাদের জাতির পিতার কন্যা শেখ হাসিনা চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়ছে, কিন্তু মুখে হাসি। এখন হয়তো জিজ্ঞেস করতাম না, যেহেতু এখন অনেক কিছু বুঝি, তখন তো বুঝতাম কম। আপাকে জিজ্ঞেস করে বললাম যে আপা, আপনি হাসছেন না কাঁদছেন? উত্তরটা উনি দিলেন আমার দিকে তাকিয়ে, স্বামী
ওই বৃদ্ধ বৃদ্ধ মহিলাগুলি ওনাদের কেউ নেই, রাজনৈতিকভাবে পপুলারিটি নেওয়ার তো কোনো দরকার নেই ওনার, আমি তো ওনার লোক এমনি উনি জানেন। সেখানে উনি আমাকে বললেন, এই বৃদ্ধ বৃদ্ধ মহিলাগুলি যখন আমাকে বুকে জড়ায় ধরে না, আমার মনে হয় আমার মা কবর থেকে উঠে এসে আমাকে জড়ায় ধরে বলছে, মা গো ভয় পাস না মা, আমাদের দোয়া তোর সাথে আছে। এই বৃদ্ধ বৃদ্ধ লোকগুলি যখন আমাকে হাত দিয়ে দোয়া করে, তখন মনে হয় আমার বাবা কবর থেকে উঠে এসে আমাকে দোয়া করছেন যে মা এদেশের মানুষের জন্য কিছু কর, এই মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটা। ওই বাচ্চাগুলি যখন আমাকে হাসিনা হাসিনা বলে ডাকো না, আমার মনে হয় আমার ছোট্ট ভাই আসে বলতেছে, ও হাসু আপা, আমাকে একটু কোলে নাও না। আমি সেদিন বুঝলাম যে এই মানুষটা এই জাতির পিতার কন্যা শেখ হাসিনা এই দেশের মানুষের ভিতরে তার বাবাকে খুঁজে পান, তার মাকে খুঁজে পান, তার ভাইকে খুঁজে পান, তার পরিবারকে খুঁজে পান, যে সবকিছু হারিয়ে তাদের বিরুদ্ধে ভিতরে সবকিছু খুঁজে পান। এই দেশ তার হাতে নিরাপদ থাকবে না অন্য মানুষের হাতে নিরাপদ থাকবে বলেন? আজকে আমি এবার রাষ্ট্রনায়ক শেখ হাসিনা বাদ দেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ রেহানা বাদ দেন, দুইজন মা ধরেন তো, দুইজন মা, শেখ হাসিনা একটা মা, শেখ রেহানা একটা মা। দেখেন কি বৈরী পরিবেশ, এক রাতে বাবা মা সবকিছু নাই। রেহানা আপা ছোট বাচ্চা, অনেক অল্প বয়স ছিলেন, আমার বড় বোনের সাথে এক ক্লাসে পড়তেন ওরা। কতটুকু বয়স তখন? 17-18 বছর বয়স। সেই উনি এখন পর্যন্ত বোধহয় চিৎকার দিয়ে কাঁদতেও পারেননি। আমি যেটা বুঝি, হিমালয়ের পর্বত বুকে চাপা নিয়ে উনি বসেছে, আমি ওনাকে খুব চিৎকার দিয়ে, আমি কোনোদিন কাঁদতে দেখিনি রেহানা আপাকে। আমি একটু ওনার কাছে একটু আল্লাহ বেশি করতাম, কারণ বড় বোনের বান্ধব হিসাবে। সেইখানে আপনি লক্ষ্য করে দেখেন তো, এত বৈরী পরিবেশে এই দুইটি মহিলা, এই দুজন নারী, এই দুজন মা দেশে বিদেশে বিভুঁয়ে, একবার এদিকে একবার ওদিকে, অ্যাজাইলামে থেকে, দেশের বাইরে থেকে তাদের বাচ্চাদের কিভাবে মানুষ করেছে। আজকে তার সন্তানদের দিকে তাকিয়ে দেখেন, ডিজিটাল বাংলাদেশ বলতেছি আমরা, কনসেপ্ট কার? তার সন্তান সজীবদের জয়। আজকে আপনি তার মেয়ের দিকে তাকিয়ে দেখেন, আর পুরো জাতিকে গর্বিত করছে। আজকে সাইমনের পুতুল, আজকে রেহানা আবার বাচ্চাদের দিকে তাকিয়ে দেখেন, তার ব্রিটেনে আজকে জনগণের ভোটে আপনাকে আমাকে সম্মানিত করতেছে। তার ছেলেকে দেখেন, আজকের থেকে 15-20 1/11 সময় আমি ওয়ান্ডার হয়ে গেছি দেখে, আমাদের বয়স অনেক ছোট। আল জাজিরার সাথে একটা ইন্টারভিউ দিয়েছিল, আমি ওই ইন্টারভিউটা, ওই কথা বলার স্টাইল, অ্যাকশন, হ্যাঁ আমি ডাকি, হ্যাঁ হ্যাঁ আমাদের আদরের তো মনে করেন আপন ভাই ধরতে পারেন, হ্যাঁ আমাদের ববি, সেখানে যে বক্তব্যটা দিয়েছে বোঝা যাচ্ছিল যে এই যে সজীবদের জয়, সাইমনের পুতুল, রেহানা আপার সন্তানরা, ববি, টিউলিপস এন্ড আদার্স প্রকৃত শিক্ষায় শিক্ষিত করেছেন। আমি যখন 2001-এ দেশ ছেড়ে আসি, নিজাম ভাই এখানে আসেন, এমবেসির দিকে মাননীয় প্রধানমন্ত্রী বিরোধী নেত্রী ছিলেন তখন, একটা ভাঙা গাড়ি পাঠানো ছিল, গাড়ি চলে না। নিজাম ভাইকে বললাম, আমাকে সালাম ভাইও ছিল বোধহয় সম্ভব, হ্যাঁ ভাইও ছিলেন, আর আমি যে বড় গাড়ি ভাড়া করেন না, লম্বা গাড়ি একটা, আমরা দম খাবো নাকি? আমার উপরে দোষ চাপাই। ওই গাড়িতে আমি, আপা এবং এই নজিব ভাই, আলাদিন নাসিম উঠলাম। আমার তো বক বক করার অভ্যাসই আছে। আমি দেখেছি নিজের চোখে, আল্লাহ তুমি সাক্ষী, আমি দেখেছি সজীবদের জয়। আমরা ছিলাম কাছাকাছি ছিলাম, হ্যাঁ আমি দেখেছি কিভাবে কষ্ট করেছেন উনি। আমি ওকে জিজ্ঞেস করলাম একদিন, জয় আমরা বাদ দাও, আমাদের জীবন বাদ দাও। আবাকে বললাম যে আমাদের জীবন তো গেল বাদ দেন, আমরা রাজনীতি করেছি বাংলাদেশ, ঠিক আছে, এখানে পেট্রোল পাম্পে কাজ করে খাই 18 ঘন্টা, কাঁচা বসে নাচি আমি। আপনার বাচ্চাদের জন্য কিছু করলেন না? সেদিন আরেকটা শিক্ষা দিয়েছিলেন, সেকেন্ড বডি ছাত্রলীগের ভাইরা। আমি অনেকক্ষণ বক বক করার পরে আমি
ওনার চোখের কোণে পানি দেখেছিলাম। দেখার পরে আমাকে একটা উত্তর দিয়েছিলেন, স্বামী তুমি বোধহয় একটু হতাশ হয়ে গেছো, তাই না? আমরা বোধহয় ওই যে 9/11 যারা নিহত হয়েছিলেন তাদের বাড়িতে তখন গেছিলাম, লম্বা ট্যুরে গেছিলাম আমরা একটা সবার সাথে দেখা করে। ওনার শ্বশুরবাড়িতে গেছিলাম। তো সেখানে বললেন তুমি অনেকক্ষণ ধরে বলছো আমি শুনলাম, হতাশ হয়েছো? আমি জি। বললো হতাশ হলো না, যখনই হতাশা আসবে জীবনে অ্যাজ এ মুসলমান হিসেবে বলছেন রসুলের জীবনে আল্লাহ রসুলকে যদি জীবনে এত কষ্ট করতে পারে তুমি আবার কি? ঠিক আছে। থার্ডলি আরেকটা বলি, যেমনি সাক্ষী কেউ নাই আমি আর অমনি। প্রচন্ড খারাপ অবস্থা 2013 চলতে, আগুন দিয়ে সন্ত্রাস করা হচ্ছে, মানে এমন কোনো বাজে অবস্থা হতে পারে না। আমি গেলাম মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, যে বললাম যে আমার প্রচন্ড ষড়যন্ত্র হচ্ছে রাত বাজে 11:30টায়। উনি আমাদের তাকিয়ে একটা বললেন, কোথায় ষড়যন্ত্র, কিসের ষড়যন্ত্র? আমার মনে হলো একটা ইডিয়েট, স্টুপিড। হ্যাঁ, আপনাদের ষড়যন্ত্র হচ্ছে না? বললেন না, আমি তো ষড়যন্ত্র দেখি না। আপনাদের কি দেখেন? বললো মহা ষড়যন্ত্র দেখি। এরকম একটা টেনশনের সময় এমন করে কথা বলেন, আমি একটু অবাক হয়ে তাকালাম। আমি তো বলো শুরু স্বামী তোমাকে একটা কথা বলি, আমি আমার বাবা মার পরে যদি তার কাছে কৃতজ্ঞ থাকি জীবনে, তাহলে আমি তার প্রতি কৃতজ্ঞ। বলে তোমার একটা কথা বলি, বোমা হামলায় তুমি মরেছো? আর না আমি মরিনি আপা। আমি মরেছি? আর না আপনি মরেনি আপা। বলা আল্লাহ বাঁচিয়ে রেখেছে না? আর জি আপা। তোমার চারিপাশে কেউ ছিল? না আপা, মানুষের টুকরা হয়ে গেছিল। বলে আমার উপরে গ্রেনেড পড়ছিল না? আর জি আপা। সামনে সব পড়ে গেছিল না? হ্যাঁ। একবার হয়েছে? না আপা, বহুবার হয়েছে। আমি বেঁচে আছি না? হ্যাঁ। তো নিশ্চয়ই আল্লাহ কোনো কারণে বাঁচিয়ে রেখেছেন। দ্যাটস নাম্বার 3 পলিটিক্সের। যেই কদিন বেঁচে আসো আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী, আল্লাহকে সাক্ষী মেরে কথা বলছি, যেই কয়দিন বেঁচে আছো স্বামী আমাকে বলেননি কিন্তু মানুষের জন্য কাজ করো, বলছেন যেই কদিন বেঁচে আছো গরিব মানুষের জন্য কাজ করো। যেদিন মরা সেদিন এমনি মরবো, অমনি মরবো, 1 মিনিট আগে মরবো না পরে মরবো না। দ্যাট ইজ শেখ হাসিনা। সো আমি আর বক্তব্য বাড়াচ্ছি না। এর মধ্যেও কনস্পিরেসি চলছে, কনস্পিরেসি হয়েও গেছিল। হ্যাঁ, কনস্পিরেসি হয়েও গেছিল। সোনারগাঁয়ে বদমাইশি করতে যে কনস্পিরেসি উঠে গেছে, আবার আমার এলাকায় গেছে। যাওয়ার জায়গা পাই, কারণ বাইরে থেকে বসে বসে সমানে আমার গাড়ি দেয়, আমাদের আসলে আমি জানি না, জানি না, আল্লাহই তো জানেন, মুনাফিককে আল্লাহ ছাড়েন না। সো আমি একটা কথা বলতে চাই, কালকে আমি নাও পারি, আমি জানি না, আমি ভিক্ষা চাই আপনাদের সবার কাছে, হাত জোর করে ভিক্ষা চাই, নট অ্যাজ এ আওয়ামী লীগ হিসাবে না, আল্লাহর কসম খেয়ে বলছি আওয়ামী লীগ হিসাবে না। আমি একটা জিনিস বুঝি যে আমার নেক্সট জেনারেশনের ফিউচার হচ্ছে, বঙ্গবন্ধু যদি আজকে থাকতেন আমি প্রিটি মাচ শিওর বঙ্গবন্ধুকে যদি হত্যা করা না হতো এখানে একটা লোক আমেরিকাতে আসতো না, আসতেই হতো না। আমরা জাপানকে কম্পিট করতাম হয়তো, আমাদের আসতো তো না। বঙ্গবন্ধুকে মেরে দেওয়া মানে আমাদের যারা আমাদের কৈশোরে যে নিজাম ভাই, আমাদের এই ভাইরা বড় যারা আমাদের সমসাময়িক বড় ভাই যারা আছেন কিংবা ইমিডিয়েট ছোট আছেন, আমাদের শৈশবকে হত্যা করা হয়েছে, আমাদের স্বপ্নকে হত্যা করা হয়েছে। আরেকটা নতুন স্বপ্ন দেখছি আমরা, কার মাধ্যমে? আরেকটা মানুষের মাধ্যমে। কে? শেখ হাসিনা। বারবার আঘাত করার চেষ্টা করা হচ্ছে না। সো আপনার আমার কিছু করার নেই আমার জন্য, যে ধর্ম করেন, নট ফর আওয়ামী লীগ। শেখ হাসিনা ইজ এ নট এ প্রপার্টি অফ আওয়ামী লীগ। এখন উনি আওয়ামী লীগের প্রপার্টি না, উনি এখন বাঙালি জাতির প্রপার্টি। উনি এখন বিশ্ব নেতৃত্বের পর্যায়ে, উনি বিশ্ব মানবতার নেতৃত্ব, উনি বিশ্বের অসহায় মানুষের নেতৃত্ব দেওয়ার মতো ক্যাপাসিটি। উনি আপনাকে আমাকে সম্মানিত করেছেন বিশ্বের দরবারে। ওনার জন্য দোয়া করেন, স্বার্থবাদী হিসেবে দোয়া করেন। আপনি আমেরিকা থাকেন, আপনার তো সমস্যা নেই, আপনার বাচ্চার ফিউচার ইজ ব্রাইট। আমরা তো বাংলাদেশে থাকি, 17 কোটি মানুষ, আমাদের বাচ্চাদের ভবিষ্যৎ কিন্তু ওনার সাথে জড়িত হয়ে গেছে। আল্লাহ যদি ওনাকে হায়াতে দীর্ঘতা দান করে, সুস্থতা দান করে, এবং যদি ওনার এই কন্টিনিউয়াসলি ঠিক থাকে, আমার বিশ্বাস আছে ইনশাআল্লাহ বাংলাদেশ যেভাবে আগাচ্ছে, বাংলাদেশকে নিয়ে সারা পৃথিবী এবং বাঙালি যে যেখানে হোক গর্ব করে বলতে পারবে যে বাংলাদেশ আমার দেশ। এই হলো আমার দেখা আওয়ামী লীগ, আমার দেখা আওয়ামী লীগের কনসেপ্ট। আমি নয় বললাম মন্ত্রী হওয়া, হ্যান হওয়া, এগুলি অনেক সময় বলতে হই না, হইতে চাই। যা নিজাম ভাই জানে, বলা হয়েছে আমি একটু মাথার তার ছিঁড়ে আছে,
হ্যাঁ, এখন হলো রিটায়ার করতে চাই। তো অনেকে বলে রিটায়ার কেন করবেন? ফর দ্য নেক্সট জেনারেশনস। আপনারা একটা জিনিস করতে পারেন আমেরিকানস, আপনারা এটা কেন করছেন না আমি বুঝি না। এটা করেন প্লিজ, প্লিজ করেন। দেখেন একটা, এই যে আজকে যদি ডিজিটাল যে বাংলাদেশ, আজকে যদি মাননীয় প্রধানমন্ত্রী সন্তান সজীবদের জয় না হতেন, হ্যাঁ শুনবেন, আপনি যান, নিজাম ভাইয়ের মিটিং আছে, নিজাম ভাই যাবেন, আমরা নিজাম ভাইকে বিদায় দিলাম। জি, তো আজকে যদি সজীবদের জয় যদি প্রধানমন্ত্রী ছেলে না হতেন, আজকে বাংলাদেশে ডিজিটাল বাংলাদেশটা আমরা বলতে পারতাম না। যখন আমরা ক্ষমতায় আসছি 12 বছর আগে 0.3% মানুষ ইন্টারনেট ব্যবহার করত। এখন মোর দেন 80% মানুষ এই দেশের বাংলাদেশ আজকে ইন্টারনেটের সুবিধা, তাও আবার সাশ্রয়ী মূল্যে ব্যবহার করে। মোটামুটি সবকিছু কিন্তু আজকে বাংলাদেশে ডিজিটালাইজ হয়ে গেছে। সো কেন? বিকজ ওনার নলেজ আছে, ওনার জ্ঞান আছে, সেই কারণে। সো আমি একটা জিনিস, ভাই একটু ভাইয়া, ও ভাই বলুন মুজিব কোর্ট একটু পরে কথা শেষ করে দিই। সো আমি যেটা বলতে চাই যে আমি 18 বছর আগে আমেরিকা দেখেছি, 18 বছর পরে আমেরিকা দেখছি। হোয়াট ইজ দ্য চেঞ্জ? নিউ ইয়র্কের কোনো চেঞ্জ না, রাস্তাঘাটে চেঞ্জ এত বেশি হয়নি। বাট একটা জিনিস দেখে আমি খুব প্রাউড ফিল করছি যে আপনাদের সন্তানরা কোথায় আছে? অমুক জায়গায় সায়েন্টিস্ট, কোথায় আছে? অমুক জায়গায় ডক্টর, কোথায় আছে? অমুক জায়গা আছে, কোথায় আছে? নাসায় আছে, কোথায় আছে? হোয়াইট হাউসে আছে, কোথায় আছে? স্টেট ডিপার্টমেন্ট আছে। সো ওর ভিতরে বাংলাদেশ কই? সো আওয়ামী লীগের কাছে অনুরোধ থাকবে, সাংবাদিক ভাইদের কাছে সেদিন অনুরোধ করেছি, আমাদের এলাকার কিছু সাংবাদিক ছিল, হ্যাঁ, তারপরে যে ওনাদের কাছে বলে একটা অনুষ্ঠান ছিল নারায়ণগঞ্জ, সেদিন বলেছি যে এখানে কোনো দলমত দেখেন না, নাহলে কিন্তু ওরা আস্তে আস্তে বাংলাদেশ থেকে সরে যাবে, কিন্তু ওদের কিন্তু ওই ফিলিংস থাকবে না, বিকজ ওরা একটা কালচারের মানুষ হয়েছে, এটা স্বাভাবিক ব্যাপার। সো আওয়ামী লীগ একটা পেজ ওপেন করেন যে উই আর প্রাউড অফ ইউ, ওখানে কালেকশন করেন, যে যে স্টেটের ছেলে আছে, যার যার সন্তান আছে, সে বিএনপি করে না আওয়ামী লীগ করে না জাতীয় পার্টি করে, দ্যাটস নট এ ম্যাটার। ম্যাটার ও আমার দেশের একটা মেধা, যে আমাকে সম্মানিত করেছে, তাদের নামের আনেন, তালিকা আনেন, তাদেরকে সম্মানিত করেন। তাদেরকে যখন সম্মানিত করবেন, ধরেন এরকম ছেলে আছে বাংলাদেশে 10,000, ধরেন টোটাল ইউএসএ আছে, ধরেন কথার কথা বলছি, 10,000-এর মধ্যে যদি 50টাও সজীবদের জয় বেরিয়ে আসে, বাংলাদেশের ভাগ্যের চাকা পরিবর্তন করা আর যখন আপনি তাকে প্রাউড করবেন, অফকোর্স সে আপনাকে রিটার্ন কিছু দিবে, বিনা স্বার্থেই দিবে। সো আমি এইটুকু আপনাদের কাছে অনুরোধ করতে চাই, বক্তব্য আর বাড়াই না। আমি শুধু একটা কথা বলতে চাই, নিউ ইয়র্কে আওয়ামী লীগের ভাইরা 12 বছর ক্ষমতায় আসি, বাংলাদেশ এখন পাতায় পাতায় আওয়ামী লীগ, মাঝে এত আওয়ামী লীগ যে আমার মাঝে মনে করে আমি আওয়ামী লীগ করি কিনা, আমি এমনি করে এগিয়ে আমি বুঝতে পারি না। তো এখন এইটা ইজ এ ব্যাড সাইন, ইটস এ ভেরি ব্যাড সাইন। সো যেহেতু এটা ব্যাড সাইন, আপনাদের কাছে অনুরোধ থাকবে, 1 নম্বর, আপনারা কিছু চাওয়া পাওয়ার জন্য কিছু করেন না। আওয়ামী লীগ ক্ষমতা থাকলেও আপনি ডলার গুনবেন, আওয়ামী লীগ ক্ষমতা না থাকলে আপনি ডলার গুনবেন। আপনি আমার একটু বেটার কোয়ালিটি, আমার ওখানে কিছু চাহিদা আছে, আর আপনার হচ্ছে নিজের পকেটে পয়সা খরচা করে এখানে মিটিং করা, তাই তো কষ্ট করে একদম শরীরের রক্ত সিরিজ দিয়ে বাই করে নিয়ে টাকা, ওই টাকাটা খরচা করে আপনি বিদেশে আনতে পারেন। তো ভাই যদি করেনি, যদি সবাই এক থাকেন না, একটা পরিবার থাকে না, সবাই মিলেমিশে থাকেন না, সবাই মিলেমিশে থাকেন। এর মধ্যে যারা যারা আছেন, যে যেখানে আছেন, মনে করেন আমেরিকার এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত যারা আছেন, তাদের মধ্যে যাদের বাচ্চারা ভালো ভালো রেজাল্ট করেছে, তাদেরকে একসাথে করেন, করে বলেন যে বাবা আমি মুক্তিযুদ্ধ করেছিলাম, আমার এই ড্রিম ছিল দেশটা নিয়ে, বাবা ক্যান ইউ ডু সামথিং ফর আস? আস্ক দেম, তাদেরকে বলেন বাবা আমি এই দলটা করেছিলাম, দলটা দেশ স্বাধীন করেছে, ক্যান ইউ ডু সামথিং? ওদেরকে একসাথে করে দেন, ওদেরকে একসাথে করে দিয়ে বেশি দূর যাওয়া লাগবে না। তো আমাদের ভবিষ্যৎ যাদের মধ্যে আমরা দেখি, আমার সেটা আপনাদের এখানেই থাকে, আমেরিকাতে থাকে, আমাদের সজীবদের জয় আছেন, তার কাছে তুলে দেন, তার কাছে তুলে দেন। বাংলাদেশে তাদের কিছু কাজ করতে হবে না। আমার ফেসবুক আজ পর্যন্ত জীবনে খুলি না, আমার ফেসও নাই, বুকও নাই, শুধু আমার নামের উপর কয়টা আছে, হ্যাঁ,
তো আবারও ফেসবুক নাই, দেখলাম একটু আগে নিজে মনে করি আপনার কি ফেসবুক আছে, আমি না নাই। ওই যে আবার নাম দেখাচ্ছে, আমি কি করবেন করেন, ওইটা বন্ধ করা যায় কেন? আমি এই জ্ঞান যদি থাকতো তাতে আমিও একটা ডিজিটাল সামিল করতাম, এই জ্ঞানও নাই। বাট ওদের কাছে এটা হাস্যকর ব্যাপার যে ভাই তুই এইটাও বুঝোস না, তুমি এটা এত বড় পলিটিশিয়ান। সো হোয়াট দে ক্যান ডু, তারা যেটা করতে পারবে আপনি আমি সেটা করতে পারবো না, আর আমরা যেটা করে এসেছি সেটা ওরা করতে পারবে না। সো আমার এইটুকু রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে হাত জোর করে, বেয়াদবি নিবেন না কেউ। আইসেই মাইক কেড়ে নিয়েছি, বড় বড় বক্তব্য দিতে মনে মনে চিন্তা করেন বেটা তুই কে, আমরা কষ্ট করে বললাম তোরা বক্তৃতা দিবি, এরকম কিছু মনে করেন না। আমি রিয়েলি কৃতজ্ঞ আপনাদের কাছে। 2001 পরে আমি আপনাদের অনেকের কাছে অনেক মেন্টাল সাপোর্ট পেয়েছি। আমি এত মেন্টাল সাপোর্ট পেয়েছি যে দুঃসময় মানুষের জীবনে দুঃসময় আসা দরকার আমি মনে করি। আমি যদি 2001 না হতো আমি হয়তো আল্লাহকে চিনতে পারতাম না। আমি আল্লাহকে, নামাজ পড়া এক জিনিস আর আল্লাহকে চেনার চেষ্টা করা এক জিনিস। আল্লাহকে চিনতে হয়, আল্লাহকে জানতে হয়। আমি বলছি না আমি খুব কামের লোক, বাট আমি ট্রাই করি। সো এই কারণে বলতে পারি যে যে কোনো সময় যে কোনো জিনিস ছাড়তে পারি, বাট একটা জিনিস ছাড়বো না, বঙ্গবন্ধুর রক্তকে ছাড়বো না। আওয়ামী লীগের পথ নেতাটা বড় ব্যাপার না, কর্মী হওয়াটা বড় ব্যাপার। সো একটা জিনিস মাথায় রেখেন, একটা বড় ধরনের ট্রেন অ্যাক্সিডেন্ট হওয়ার কথা ছিল, ঠিক আছে? সামহাও কোনো একটা বাচ্চা হয়তো দূরের থেকে ট্রেনকে লাল পতাকা দিয়ে গেছে, ট্রেনের স্লিপার কেটে দেওয়া হয়েছিল। ওই ছোট্ট একটা বাচ্চা হয়তো পতাকা দেখিয়ে দিয়েছিল, ওদিকে ট্রেন থামিয়ে দেওয়া হয়েছে, ট্রেনের লাইন আবার ঠিক করা হয়েছে। সামনে যে ট্রেনের লাইন উঠিয়ে দেওয়া হবে না এটা আমরা জানি না। So we have to unite it, and এই ইউনাইটেডটা পদপদবীর ইউনাইটেড করে না ভাইয়া, প্লিজ মনের ইউনাইটেড করেন। আমরা সবাই ভাই, আপনারা বিদেশে থাকেন, সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে এসছেন, এমন ভাবে এই কদিন আগে করোনা গেল না, কত মানুষ চলে গেল না, এখন তো শেষ হয়নি করোনা। এক জায়গায় যায় এক জায়গায় বাড়ে, কেন করতেছে আল্লাহ? শিক্ষা দিতে। পৃথিবীর সবচেয়ে সুন্দর দেশটাতে থাকে আপনারা, আল্লাহ আপনাদের এখানে রাখার সৌভাগ্য দিয়েছে, এখানে রিজিক দিয়েছে। কেউ হয়তো অনেক ভালো আছেন, কেউ তো একটু ভালো আছেন, কেউ হয়তো এখনো সংগ্রাম করছেন। আছেন তো দেশে, পৃথিবীর সবচেয়ে ভালো দেশটাতে। মেন স্ট্রিম ম্যানে যান, মেন স্ট্রিম ম্যানে কথা বলেন। আর ওরা যদি দেখে যে একটা দল, হ্যাঁ এদের মধ্যেই গুতাগুতি, ওরা আপনাকে রেসপেক্ট করবে না, এটা স্বাভাবিক ব্যাপার। আপনারা সেই রেসপেক্টটা আনেন, নতুন জেনারেশনকে সামনে বসিয়ে দেন, যাতে একটা সায়েন্টিস্ট যে আমার বাচ্চা আজকে একটা নাসাতে যে কাজ করে তার সম্মান আর আমার সম্মান কি সেম হতে পারে? কোয়াইট ইম্পসিবল। আমরা ফাঁকা গুলি দিয়ে গ্রামে যে ইউনিয়ন পরিষদ ইলেকশন করা যায় কিংবা এমপি ইলেকশন করা যায়, ভাই আমার 71, 72, 73, 75 কইয়া চাওয়াবাজি করে উঠতে পারে। এই দেশে এই এখনকার জেনারেশনটা খায় না। ও দেখে চুজ করে কি করলো দেখি তো চাপা মারলো 370, ওরা 1 সেকেন্ডে বাইরে গেল। সো চাপাবাজির কোনো সুযোগ নেই। সো উই নিড বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ করার জন্য এটা করেন। আমি জানি এখানে আপনাদের অনেক সন্তান, আমি 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 যে অমুকের ছেলে কি করে অমুক জায়গায় আছে, অমুকের ছেলে অমুক জায়গায় আছে, অমুকের ছেলে অমুক জায়গায় আছে, অমুকে কি অমুক অফিসার, বুকটা ফুলে যাচ্ছে। আমার ছেলে না কিন্তু, বাট আপনার ছেলের সাকসেসে আমার মনে হয় যে আমার ছেলে, আমাদের ছেলে আজকে এখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আজকে থেকে 25 বছর আগে আপনি আপনাকে চিন্তা করেন, আর 25 বছরের পরে আপনি জেনে শুনেন, এবং আপনি ওই জায়গাটা আসছেন কিন্তু আস্তে আস্তে, যে আগামী দিনে আপনিও মাথা উঁচু করে বলবেন জি ইয়েস আমেরিকা আমার দেশ, এবং আমিও আমেরিকাকে কন্ট্রিবিউট করছি অ্যাজ এ আমেরিকান, এবং আমি আমার দেশকেও কন্ট্রিবিউট করার ক্ষমতা রাখি। কারণ আপনার জেনারেশনকে আপনি কষ্ট করেছেন, কান্দে বস্তা নিয়েছেন, সারাদিন গাড়ি চালাইছেন, কেন? বাচ্চার স্বপ্ন পূরণ করার জন্য। সো ওদের ফিলিংসটাকে দেশের দিকে একটু নিয়ে আসেন, তাহলে কিন্তু ওরা ফিলিংস লেস হয়ে যাবে, তাহলে আপনার স্বপ্নটা নষ্ট হয়ে যাবে। সো আমি এইটুকু রিকোয়েস্ট করতে চাই, যাই হোক আর কথা বাড়াই না, আজকে আসি সামনে শুধু দোয়া করবেন নেত্রীর জন্য, আল্লাহ যাতে ওনাকে হায়াতে তৈয়বা দান করে, ওনার পরিবারকে, রেহানা পাকে, ওনার সমস্ত পরিবারের সদস্যকে যাতে হায়াত দেয়, সুস্থতা দান করে,
আর আমি শামীম ওসমান আজকে আছি কালকে নাও থাকতে পারি। আমি যদি কালকে মরে যাই, আপনারা আমেরিকায় থাকেন, হ্যাঁ জানাজা হবে কিনা জানি না, যদি জানাজা হয় আপনাদের তো আর ওখানে থাকাও সম্ভব না, আবার এখানেও মরে যেতে পারি, ঠিক নাই, বাংলাদেশের মানুষ জানাজা পাবে না। সো কে কখন চলে যাবো আমরা কেউ জানি না। মৃত্যুর পর কি হয়? মৃত্যুর পর কেউ একজন উঠে দাঁড়ায়, পরিবারের একজন সন্তান দাঁড়ায়, ভাই দাঁড়ায়, সন্তান দাঁড়ায়, দাঁড়িয়ে বলে কি আমার বাবা যদি কোনো ভুল করে থাকে আল্লাহ রাস্তায় মাফ করে দিয়ে। তা আমি চিন্তা করবো মৃত্যুর পরে কেন মাপ চাবো? আমার মাপ আমি এখনই চাই, আমি এখন প্রতিটা জনসময় আগের থেকে মাপ চাই। সো আমিও আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আমেরিকাতে এসেছি, থাকছি, এর আগেও ছিলাম, আমার কথাবার্তায় চাল চলনের দিকেও কষ্ট পেয়ে থাকেন, আল্লাহ রাস্তায় মাফ করে দিবেন। এখানে অনেকে আমাকে বাসায় দাওয়াত দেন, আমার নারায়ণগঞ্জের লোকরা দাওয়াত দেয়, আমি ওনারা মনে করে আমি অহংকার করি, আমি দাওয়াত নেই না, আসলে তা না। প্রবলেমটা হচ্ছে কি, বাংলাদেশে গেলে বাসায় বউ বাচ্চার সাথে বউ কমপ্লেন করে এক কাপ চাও কি খেতে পারবো না সকাল থেকে বসে। বাচ্চারা বলে আপু আমরা নাকি তোমার চেহারা দেখবো না, কারণ সকাল থেকে আমি বাসা থাকি যে মাঝে মাঝে মনে হয় যে বাসা কোনটা আমার। কারণ দেশে গেলে আর কোনো আমাদের কোনো মানে ইয়ে থাকে না, নিজস্ব লাইফ থাকে না। হ্যাঁ, এখন আমি একজনের বাসায় আমেরিকায় দাওয়াত খেলাম, আপনি খাওয়াইলেন, আমার রেস্টুরেন্টে নিয়ে খাওয়াইলেন, মুরগি ভাইজা খাওয়াইলেন, না ভাইজা খাওয়াইলেন, হোয়াটএভার খাওয়াইলেন কিছু, আপনি দেশে গেলেন, ফোন করলেন, আমার সাথে দেখা করার চেষ্টা করলেন, দেখা করার চেষ্টা করার পরে দেখলেন আমি আপনাকে ঠিক সেইভাবে রেসপন্স করলাম না, কিংবা আমি পারলাম না, এটা আপনি বুঝবেন না, আপনি দেখলেন আমি করলাম না, মনে মনে চিন্তা করুন বেটা ওখানে গিয়ে এত মুরগির চিকেনটা ঠিক টান দিচ্ছে, হ্যাঁ। সো দ্যাটস ওয়াই আমি যাই না। আর আমি ওই পলিটিশিয়ানও না যে পলিটিশিয়ানদেরকে বিভক্ত করে দিয়ে বলবো চলো তো যাই মেসি কোন দিকে দেখে আসি, এই সুখের দাম কত, এত দাম, লিডার নেন না, আমি এটাও করি না। নো গিফট, নো দাওয়াত। যাতে আপনি এমনিতেই গেলে যদি আমার সুযোগ থাকে আমি যাতে আপনাকে সম্মান করতে পারি, কারণ আমি বিলিভ করি অন্তর থেকে আপনি আমার চেয়ে কঠিন অমূল্য, কারণ আপনি বিদেশের মাটিতে কোনো কিছু গিভ অ্যান্ড টেক ছাড়া আপনি বিদেশের মাটিতে নিজের পকেটে পয়সা খরচ করে আপনি আওয়ামী লীগ করেন। দ্যাটস ওয়াই আমি আপনাদের সবাইকে স্যালুট করি এবং আমি বিশ্বাস করি যে আপনারা শ্রম করেন, শুধু নিজের জীবনকে বাঁচাচ্ছেন না, বাংলাদেশের অর্থনীতিকে মজবুত করার জন্য যারা আজকে যে যেখানে বিদেশে আছে তারা হচ্ছে সবচেয়ে বড় নতুন মুক্তিযোদ্ধা, আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি বিশ্বাস করি যে আমাদের অর্থনীতিকে আপনারাই সবচেয়ে বেশি চালনা করছেন। সেই কারণে আমি মন থেকে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ গাফুরুর রহিম যাতে আপনাদের সবার উপরে রহমত দেয়, বরকত দেয়, হেফাজত করে, আপনাদের মনের আশা পূরণ করে, আপনাদের সন্তানদের যাতে মানুষের মতো মানুষ করে এবং আপনাদের হায়াতে তৈয়বা দান করে এবং সুস্থতা দান করে। আমি যদি কোনো ভুল করে থাকি, আমার কথায় যদি কেউ আঘাতপ্রাপ্ত হয়ে থাকে, হ্যাঁ স্পেশালি আপনি মানে এরকম ভাই বলি রাখতেছে, আমি কি খবর জানি প্রচার সম্বন্ধ, ঠিক আছে, আর কথা কয় কাম ওই কথা ওই কথা কর কাম, প্রচার করতেছে কিভাবে কি করতে হবে সবকিছু। তো যাই হোক, আমার কথা যদি কেউ কিছু মাইন্ড করে থাকেন আল্লাহর রাস্তায় মাফ চাই, সবার কাছে মাফ করে দিবেন। আর একটা দোয়া করবেন যাতে ইমানদার হয়ে মরতে পারি, আর একজন মানুষ হিসেবে মুসলমান হিসেবে একটা দোয়া চাই, একটা ভিক্ষা চাই, দোয়া বাপ মার জন্য তো চাই, ভাইদের জন্য চাই, যারা চলে গেছেন তাদের জন্য চাই, আর নিজের জন্য একটা দোয়া চাই যাতে মৃত্যুর আগে যাতে মৃত্যুকে ভয় না পাই, যাতে আল্লাহকে সন্তুষ্ট করে দুনিয়া ছাড়তে পারি। ওই মৃত্যু যাতে না হয়, মৃত্যুর সময় যাতে মনে না হয় যে আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট না। আল্লাহ কোরআনে বলেছেন এই কথা যে আমি তোমার প্রতি সন্তুষ্ট, তুমি আমার প্রতি সন্তুষ্ট, আমিও তোমার প্রতি সন্তুষ্ট। আমি সন্তুষ্ট না হলে কি এসেছে? আল্লাহ আমার উপর সন্তুষ্ট হলেই যথেষ্ট। সো আল্লাহর নাম আপনারা ইজ্জত নিয়ে কারাকারি করেন না, পদ পদবি নিয়ে কারাকারি করেন না। আল্লাহর নাম ইয়া মুইজ্জু, আল্লাহর নাম ইয়া মুজিল, আল্লাহ ইজ্জত দানকারী, আল্লাহ লাঞ্ছনা করে, আল্লাহ যাকে দেওয়ার দিতে, আল্লাহ রিজিক দানকারী। আল্লাহর নাম ইয়া মুহিব, আল্লাহর নাম ইয়া মুমিতু, আল্লাহ মৃত্যু দানকারী, হায়াত দানকারী। সো এভরি ডে যদি এটা মনে রাখেন যে টুডে ইজ মাই লাস্ট ডে, আজকের দিন দিয়ে ভালো কাজ করতে হবে। সো আমার মনে হয় যে দুনিয়াতে যে কারণে এসেছি আমরা এটা পূরণ করে যেতে পারবো। সো আমি বক্তব্য বেশি বাড়াই না, আমি হয়তো এতক্ষণ কথা বলবো ভাবি নাই, কিন্তু আমার জীবনের সবচেয়ে খারাপ সময়টা মানে ব্যক্তিগত বড় জীবনে 75-এর পরে তো আমার বাবার জীবন ছিল, আমার না, ব্যক্তিগত আমার জীবনে 2001-এর পরে
$3,500 নিয়ে দেশ ছাড়া, বউ বাচ্চা নিয়ে কি খাবো কি পরবো, কাগজ নাই পত্র নাই। এবং আমি রিয়েলি গ্রেটফুল টু all the American people, especially American কিছু হাই অফিসিয়ালস, আমি নাম বলবো না কিংবা কোনো সংস্থা বলবো না, সেই দিন তারা আমার পাশে এসে দাঁড়িয়েছিল এবং আমাকে মেন্টালি সাপোর্ট দিয়েছিল এবং বলেছিল, মিস্টার ওসমান, দিস ইজ ইয়োর কান্ট্রি, ডোন্ট গো ব্যাক। আমি said, I have to go back. I said, no. I said, why? তখন আমাকে বলছিল, you are the prime target of the fundamentalist group. আমি যে বলে, তোমার এই ফ্যামিলি আছে কেন? আমি দিস ইজ নট মাই ফ্যামিলি, আমার লক্ষ লক্ষ নেতা কর্মী আছে, ওটাও আমার ফ্যামিলি, সো আই হ্যাভ টু গো ব্যাক। আমি আমার দায়িত্বটুকু পালন করার চেষ্টা করেছি। ভুলে পড়া জীবন, নোবডি ইজ পারফেক্ট ইন দিস ওয়ার্ল্ড। দোষ ধরতে চান, সবার দোষ এখানে আমরা ধরতে পারবো, কেউ পারফেক্ট না, আমরা কেউ না। সো পারফেকশনিস্ট না হয়ে যদি মানুষকে ক্ষমা করতে পারি এবং সবাই সবাইকে মিলে থাকতে পারি, আমার মনে হয় এটাদের মধ্যে অনেক আনন্দ আছে, বিশেষ করে বিদেশে। আমি আমার বক্তব্য শেষ করার পরে এখানে নোয়াখালী বাড়িকা আছেন, আমি ওই নোয়াখালীর মতো খাইয়া দরকার একটা, আমিও আমি আর আপনি দৌড় দিয়া এখানে একটা দৌড় দিব, কারণ আমার জন্য আমার পরিবার ওয়েট করতেছে সবাই, ওদেরকে নিয়ে আমার যেতে হবে। আমার শ্বশুর শুয়ে পড়বেন, হ্যাঁ, ওনার সাথে একটু কথা, আর আমার শ্বশুরের জন্য দোয়া করেন যাতে ওনাকে একটু সুস্থ মতো দেশে নিয়ে যেতে পারি। আমি অন্তর থেকে আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, 22টা বছর ধরে তাহাজ্জুদ করি, আমি মন থেকে দোয়া করি আপনাদের জন্য, আল্লাহ যাতে সবাইকে আপনাদেরকে রহমত দেয়া, বরকত দেয়া, হেফাজত করে, আল্লাহ আপনাদের খুশি রাখেন। এবং আপনারা সবাই নেত্রীর জন্য দোয়া করবেন, রেহানার জন্য দোয়া করবেন, তাদের পরিবারের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। কোনো স্লোগান দিয়েন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।